ক্লাস 12-এর ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের আজকে পড়ব আমরা পরিবাহিতা বা কন্ডাক্টেন্স নিয়ে। কন্ডাক্টেন্স নিয়ে ছোটোখাটো প্রশ্ন বা অঙ্ক প্রত্যেক বছর হায়ার সেকেন্ডারিতে দেয়, 1 নম্বর হোক বা 2 নম্বরের হোক। খুব ছোট্ট জিনিস এবং খুব সহজ জিনিস। এটা আমরা একটু আইডিয়া ক্লাস 10-এর ফিজিক্সে পেয়েছিলাম, এখানে পুরো ডিটেল আইডিয়াটা আমরা পাবো। তো কাকে পরিবাহিতা বলে? যে কোনো একটা ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ কোষ, সেই তড়িৎ কোষের মধ্যে যে ক্যাথোড আর অ্যানোড যে থাকে, এটা আগে আলোচনা হয়েছে, তার মধ্যে যে ইলেকট্রোলাইটটা নেওয়া হয়, সেই ইলেকট্রোলাইটটা যখন আয়নে ভেঙে যায় এবং সেখানে যে ক্যাটায়ন আর অ্যানায়নটা তৈরি হয়, এই ক্যাটায়ন অ্যানায়ন তৈরি হওয়ার পরে কি হয়, তড়িৎ প্রবাহের জন্য ক্যাথোডের দিকে বা অ্যানোডের দিকে প্রবাহিত হয়। জানি ক্যাটায়ন ক্যাথোডে ডিপোজিট করে, অ্যানায়ন অ্যানোডে ডিপোজিট করে, এভাবে প্রবাহিত হয়। এই প্রবাহিত হওয়ার সময় তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে উপস্থিত অন্যান্য আয়নগুলি এই প্রবাহকে বাধা প্রদান করে। সেই বাধা অতিক্রম করে কত দ্রুত আয়নগুলো তড়িৎ দ্বারে পৌঁছবে তার উপর ডিপেন্ড করে সেই আয়নের ডিপোজিশন এবিলিটি বা জমে যাওয়ার বা ক্যাথোডে ডিপোজিট হওয়ার ক্ষমতা। সেই প্রবাহিত হওয়ার ক্ষমতাকে বলছি আমি তার পরিবাহিতা। মানে কোষের আভ্যন্তরীণ রোধ, সেই আয়নগুলোর যে বিপরীত ধর্মী বিকর্ষণ বল, সে আভ্যন্তরীণ রোধকে অতিক্রম করে আয়নের প্রবাহের ক্ষমতা, তাকে বলছি পরিবাহিতা। মানে কোনো একটি ইলেকট্রোলাইটিক সেল বা তড়িৎ বিশ্লেষ্য কোষের আভ্যন্তরীণ রোধকে অতিক্রম করে আয়নগুলির তড়িৎদ্বারের প্রতি প্রবাহের প্রবণতাকে বলছি আমরা পরিবাহিতা। তাই যেহেতু রোধকে অতিক্রম করে প্রবাহিত হচ্ছে, তাই পরিবাহিতা রোধের উল্টো। এই জন্য কন্ডাক্টেন্স বা সিকে বলা হচ্ছে রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, আর ইকুয়াল টু 1/c বা c ইকুয়াল টু 1/r। তাহলে রোধের রেসিপ্রোকাল বা রোধের অনন্যক হচ্ছে পরিবাহিতা। যদি কারো রোধ 3 ওহম হয়, পরিবাহিত হবে 1/3 ওহম। এই হলো পরিবাহিতার সংজ্ঞা এবং পরিবাহিতার সমীকরণ। যদি আমরা এই পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখতে চাই, তাহলে মেনলি দেখব পরিবাহিতা দুটো বিষয়ের উপর ডিপেন্ড করে। দুটো না বলে বলবো 3টে বিষয়ের উপর ডিপেন্ড করে। নাম্বার 1, কোষের দৈর্ঘ্য অর্থাৎ ক্যাথোড বা অ্যানোড ইলেকট্রোডগুলোর মধ্যে দূরত্ব, ইলেকট্রোডগুলোর মধ্যে পারস্পরিক দূরত্বের উপর ডিপেন্ড করে। নাম্বার 2, প্রত্যেকটি কোষের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল ক্যাথোড বা অ্যানোডের, মানে ক্যাথোড বা অ্যানোডের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, যে ক্যাথোডটা বা অ্যানোডটা নেওয়া হয় তার যে পৃষ্ঠতল আছে, সেই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটার উপরও ডিপেন্ড করে। আর 3 নম্বর হচ্ছে আয়নের পরিমাণ, মানে গাঢ়ত্বের উপরও ডিপেন্ড করে, মানে যে পরিমাণ আয়ন আছে সেই আয়নের পরিমাণের উপরও নির্ভর করে। এই 3টে বিষয়ের উপরে পরিবাহিতা ডিপেন্ড করছে। কিভাবে ডিপেন্ড করছে দেখা যাক। যদি দেখি যে ক্যাথোড আর অ্যানোডের মধ্যে দূরত্ব অনেক বেশি, যত বেড়ে যায়, তাহলে কি হবে, আয়নগুলো প্রবাহিত হওয়ার সময় আরও বেশি বাধা পাবে। যত বেশি বাধা পাবে তত রোধ বাড়বে মানে পরিবাহিতা কমবে। অর্থাৎ দূরত্ব বৃদ্ধি পেলে পরিবাহিতা হ্রাস পায়, অর্থাৎ সি ভ্যারিজেস 1/l, যদি এলটা দূরত্ব হয়। ফার্স্ট ডিপেন্ডেন্সি হয়ে গেল। নেক্সট, প্রস্থচ্ছেদ বা পৃষ্ঠতল ক্ষেত্রফল, ইলেকট্রোডগুলোর পৃষ্ঠতল ক্ষেত্রফল। যত পৃষ্ঠতল ক্ষেত্রফল বাড়বে তত ডিপোজিট করার জায়গা বেড়ে যাবে। যদি একটা তারের পরিবর্তে একটি পাত নেওয়া হয়, সেই পাতের পৃষ্ঠতলটা বেশি হওয়ার জন্য সহজে আয়নগুলো সেই পাতের উপরে অধক্ষিপ্ত হতে পারবে, কারণ পৃষ্ঠতলের জায়গাটা বেশি পেলে সহজে আয়নগুলো সেখানে ডিপোজিট হতে পারবে। তার জন্য যত তড়িৎদ্বারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাড়বে তত পরিবাহিতা বাড়বে। তাই বলা হচ্ছে সি ভ্যারিজেস এ। যদি আমি এটাকে ধরি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা ইলেকট্রোডের তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, এদেরকে এক জায়গায় করলে কি পাচ্ছি, সি ভ্যারিজেস a/l, অর্থাৎ সি ইকুয়াল টু, এখানে একটা কনস্ট্যান্ট নিতে হয়, সেই কনস্ট্যান্টটাকে কে বা গ্রিক কাপ্পা দ্বারা চিহ্নিত করা হয়, কাপ্পা ইন্টু a/l। এখান থেকে পাচ্ছি কি আমরা, কাপ্পা ইকুয়াল টু সি ইন্টু l/a। এই কাপ্পা বা কে বলা হচ্ছে তড়িৎ কোষটির পরিবাহিতাঙ্ক। এটা পেলাম পরিবাহিতা, এটা পেলাম পরিবাহিতাঙ্ক বা আপেক্ষিক পরিবাহিতা, এটা হচ্ছে কাপ্পা বা কে। এখানে l/a যেটা পাওয়া গেছে, অর্থাৎ দূরত্ব বাই প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল,
সেই L/A কে বলা হয় সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক। সেল কনস্ট্যান্ট বা কোষ ধ্রুবক বলা হয় এই L/A কে। তাহলে যদি কোনো একটি কোষের কোষ ধ্রুবক দিয়ে দেয়, তার সঙ্গে তার কন্ডাক্টেন্সটা গুণ করলেই আমরা পরিবাহিতাঙ্ক বা আপেক্ষিক পরিবাহিতা পেয়ে যাব। এটা হচ্ছে পরিবাহিতার দ্বিতীয় একটা অংশ, যাকে বলে পরিবাহিতাঙ্ক। তাহলে বুঝতেই পারছি যে কোনো একটি তড়িৎ কোষের পরিবাহিতাঙ্ক নির্দিষ্ট, কারণ তড়িৎ কোষের পরিবাহিতাঙ্কটা কার উপর ডিপেন্ড করে দেখছি, পরিবাহিতা আর মেনলি তড়িৎ কোষের দূরত্ব ক্যাথোড অ্যানোডের মধ্যে আর ক্যাথোড অ্যানোডের প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল, এটা পেলাম পরিবাহিতাঙ্ক। যদি এবার এই দুজনের একক বের করতে হয়, মানে পরিবাহিতা আর পরিবাহিতাঙ্কের একক, রোধের একক কি, ওহম, তাহলে পরিবাহিতাঙ্কের একক হবে ওহম ইনভার্স, মানে প্রতি ওহম, কারণ রোধের উল্টো অনন্য। তাহলে পরিবাহিতাঙ্কের একক কি হবে, লেখা যাক, কাপ্পা ইকুয়াল টু পেয়েছিলাম সি ইন্টু L/A। যদি আমরা সিজিএস বা এসআই নিয়ে নিই, এটা হচ্ছে ওহম ইনভার্স, এল এর দৈর্ঘ্য হচ্ছে মিটার, এ যেহেতু ক্ষেত্রফল মিটার স্কোয়ার, কেটে গিয়ে একটা মিটার পড়ে রইল, তাহলে পাচ্ছি আমরা ওহম ইনভার্স মিটার ইনভার্স। এটা হচ্ছে পরিবাহিতাঙ্কের একক, ওহম ইনভার্স মিটার ইনভার্স। দুজনের একক জানা হলো, পরিবাহিতার সংজ্ঞা জানা হলো, কিন্তু পরিবাহিতাঙ্কের সংজ্ঞা, কাপ্পার সংজ্ঞা কী হবে? যদি কাপ্পার সংজ্ঞা নিতে হয় আমাদের এই সমীকরণটা ব্যবহার করতে হবে। এই সমীকরণ থেকে পাচ্ছি আমরা, যদি L ইকুয়াল টু 1 হয়, A ইকুয়াল টু 1 হয়, তাহলে কাপ্পা ইকুয়াল টু হচ্ছে C। অর্থাৎ সংজ্ঞা হিসেবে কি বলা যায়, যদি কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য কোষের একক ক্ষেত্রফল বিশিষ্ট, একক পৃষ্ঠতল ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যে দূরত্ব একক হয়, যদি কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য কোষের একক ক্ষেত্রফল বিশিষ্ট দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব একক হয়, তাহলে সেই তড়িৎ কোষটির বা তড়িৎ বিশ্লেষ্য কোষটির পরিবাহিতাকে বলা হবে তার পরিবাহিতাঙ্ক, কারণ দূরত্ব একক, প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল একক, তাহলে পরিবাহিতাঙ্ক ইকুয়াল টু হচ্ছে পরিবাহিতা। তো এইভাবে আমরা পরিবাহিতাঙ্কের সংজ্ঞাটাও পেলাম। তাহলে পরিবাহিতা পেলাম, পরিবাহিতার একক পেলাম, পরিবাহিতা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে পেলাম, এবং পরিবাহিতাঙ্ক পেলাম। এখনও পড়ে আছে গারত্ব, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সমস্ত পরিবাহিতাটা বা আয়ন পরিবহন ক্ষমতাটা ডিপেন্ড করছে তার মধ্যে কতগুলো আয়ন আছে তার উপরে। সুতরাং আয়নের পরিমাণ বাড়লে বাধাটা বাড়বে, মানে পরিবাহিতা কমবে। অর্থাৎ বলতে পারি যে কোনো একটি তড়িৎ কোষের পরিবাহিতাটা তার গাঢ়ত্বের সঙ্গে ব্যস্তানুপাতিক। যদি গাঢ়ত্ব হিসেবে আমরা মোলারিটি ধরি, গাঢ়ত্বের ব্যস্তানুপাতিক। কিন্তু এই গাঢ়ত্বের ব্যস্তানুপাতিক বলে দিয়ে আমি এখান থেকে কোনো ইকুয়েশন তৈরি করতে পারবো না। তার জন্যে ইকুয়েশন তৈরি করতে গিয়ে আমাদের পরিবাহিতাঙ্কে সাহায্য নিতে হবে। তো কিভাবে আমরা জিনিসটাকে ব্যাখ্যা করব দেখা যাক। গাঢ়ত্বের উপর ডিপেন্ড করে কীভাবে সেটা ব্যাখ্যা করতে গিয়ে আমরা একটা নতুন রাশি ইউজ করব, যার নাম হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা। তুল্যাঙ্ক পরিবাহিতা, তুল্যাঙ্ক পরিবাহিতা। কাকে তুল্যাঙ্ক পরিবাহিতা বলে? বলা হচ্ছে যদি কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য কোষের একক গাঢ়ত্বের বা ওয়ান নর্মাল বা একক গাঢ়ত্বের তড়িৎ বিশ্লেষ্য নেওয়া হয়, তাহলে ওই বিশ্লেষ্য কোষটার পরিবাহিতাঙ্ককে তার তুল্যাঙ্ক পরিবাহিতা বলে। মানে একক গাঢ়ত্বের কোনো তড়িৎ বিশ্লেষ্যযুক্ত কোনো তড়িৎ বিশ্লেষ্য কোষের পরিবাহিতাঙ্ককে তার তুল্যাঙ্ক পরিবাহিতা বলে, তার তুল্যাঙ্ক পরিবাহিতা বলে। কীরকম? আমি ধরলাম কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য কোষ, তার কনসেন্ট্রেশন হচ্ছে স্মল সি। আচ্ছা, কনসেন্ট্রেশনটাকে আমরা এক্স ধরলাম, এক্স হলো তার কনসেন্ট্রেশন, মানে এক্স নর্মাল। যদি এক্স নর্মাল কনসেন্ট্রেশন হয় তাহলে তার তুল্যাঙ্ক পরিবাহিতা কত হবে? কনসেন্ট্রেশন এক্স নর্মাল, অর্থাৎ বলতে পারি যে 1000 ml এর মধ্যে আছে এক্স তুল্যাঙ্ক পরিমাণ, এক্স তুল্যাঙ্ক পরিমাণ আছে। তাহলে 1000 ml যদি এক্স তুল্যাঙ্ক থাকে, তাহলে 1 ml কত থাকবে? এক্স বাই 1000। 1 ml থাকবে এক্স বাই 1000, কারণ আমরা একটু আগেই দেখলাম যে 1000 মানে 1 ml এর সাপেক্ষে তার তুল্যাঙ্ক পরিবাহিতা বা তার পরিবাহিতা বের করতে হবে। তাই আমরা 1000 ml এর মধ্যে এক্স তুল্যাঙ্ক পেয়ে গেলাম, তাহলে 1 ml আছে এক্স বাই 1000 তুল্যাঙ্ক, এত পরিমাণ আছে। আবার আমরা 1 ml বলতে বোঝাচ্ছি ডিস্টেন্সটাও এক আর
প্রস্থচ্ছেদ ক্ষেত্রফলটা দুটো মিলিয়ে 1 ml বা 1 কিউবিক সেন্টিমিটার হচ্ছে, ঘন সেন্টিমিটার। 1 ml মানে তো 1 ঘন সেন্টিমিটার। তাহলে আবার দেখতে পাচ্ছি আমরা 1 ঘন সেন্টিমিটার যে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ, তার পরিবাহিতাকে তার তুল্যাঙ্ক, তার পরিবাহিতাঙ্ক বলছি। তাহলে বলতে পারি x/1000 তুল্যাঙ্ক যত আয়তনে আছে সেই আয়তনের পরিবাহিতাটা হচ্ছে কাপ্পা। x/1000 তুল্যাঙ্ক আছে 1 ml এর মধ্যে, আবার 1 ml এর পরিবাহিতাকে বলছি আমরা কাপ্পা, একটু আগেই দেখলাম পরিবাহিতাঙ্ক। তাহলে x/1000 তুল্যাঙ্কের পরিবাহিতাঙ্ক হচ্ছে কাপ্পা। তাহলে 1 তুল্যাঙ্কের পরিবাহিতা কত হচ্ছে? এখান থেকে যদি আমরা 1 তুল্যাঙ্কের পরিবাহিতা এমনি ঐকিক নিয়মে বের করতে যাই, তাহলে আসছে 1000 ইন্টু কাপ্পা বাই এক্স। এই 1000 ইন্টু কাপ্পা বাই এক্সটাকে বলা হচ্ছে তার তুল্যাঙ্ক পরিবাহিতা। অর্থাৎ এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক পেলাম। তুল্যাঙ্ক পরিবাহিতা যদি আমরা ল্যামডা ধরি, তাহলে ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 1000 ইন্টু কাপ্পা বাই এক্স। এক্সটা হচ্ছে তার নর্মালিটি। যদি মোলার পরিবাহিতা ধরা হয়, এটাকে ক্যাপিটাল ল্যামডা ধরা হবে, এবং মোলার পরিবাহিতার ক্ষেত্রে ইকুয়েশনের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র মোলারিটির জায়গাতে, মানে নর্মালিটির জায়গাতে আমরা মোলারিটি ইউজ করব। এই গেল তুল্যাঙ্ক পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক এবং পরিবাহিতা সম্পর্কিত 3টে ইকুয়েশন পেলাম। আর ভ্যারিজেস 1/c, একটু আগে পেলাম কাপ্পা ইকুয়ালস রো ইন্টু L/A, এখানে পাচ্ছি ল্যামডা ইকুয়াল টু 1000 কাপ্পা বাই এক্স। এটা হচ্ছে 3টে পরিবাহিতা। এবার এই পরিবাহিতাঙ্ক, তুল্যাঙ্ক পরিবাহিতা যখন তার গাঢ়ত্ব নর্মালিটিতে হবে, আর মোলার পরিবাহিতা যখন তার গাঢ়ত্ব মোলারিটিতে হবে। এখন মোলারিটি বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাই তুল্যাঙ্ক পরিবাহিতা ইউজ না করে আমরা মোলার পরিবাহিতাটাই সাধারণত আলোচনার মধ্যে নিয়ে এলাম। তো মোলার পরিবাহিতা হলো তার 1000 ইন্টু কাপ্পা বাই এম। যদি কারো পরিবাহিতাঙ্ক মান দিয়ে দেয়, তার গাঢ়ত্বের মান দিয়ে দেয়, পুট করলে আমরা তার মোলার পরিবাহিতা পেয়ে যাব। কিন্তু এখানে একটা বিষয় জানতে হবে, যেটা হচ্ছে যে আমরা যত কনসেন্ট্রেশনটাকে কম করব, অর্থাৎ যত লঘু করব, আর্হেনিয়াসের তড়িৎ বিয়োজনবাদ অনুযায়ী তত তার মধ্যে আয়নের পরিমাণ বাড়বে। লঘুতে আয়নের সংখ্যা বাড়ায়, আর্হেনিয়াস তত্ত্ব বলেছে। যদি তত আয়নের পরিমাণ বেড়ে যায়, তাহলে বাধাটাও বাড়বে। তার মানে গাঢ়ত্ব যদি কমাই, তাহলে আয়নের পরিমাণটা বাড়ছে। আয়নের পরিমাণটা বাড়লে বাধার পরিমাণ বাড়বে, বাধার পরিমাণ বাড়লে রোধ বাড়বে। সুতরাং আমরা গাঢ়ত্বের সঙ্গে তার পরিবাহিতাটা দেখলাম কি, গাঢ়ত্ব যদি খুব বেশি হয় তাহলে মোলার পরিবাহিতাটা এখানে কমছে, গাঢ়ত্ব যদি কম হয় মোলার পরিবাহিতাটা বাড়ছে। অন্যদিকে আর্হেনিয়াসের তত্ত্ব বলছে যদি গাঢ়ত্ব কম হয় তাহলে আয়ন বাড়বে, আয়নের পরিমাণ বাড়লে বাধা বাড়বে, মানে মোলার পরিবাহিতা কমবে। দুটো সম্পূর্ণ অপোজিট। এক জায়গায় গাঢ়ত্ব বাড়লে বলছি পরিবাহিতাটা তার কমছে, আর্হেনিয়াস তত্ত্ব বলছে গাঢ়ত্ব বাড়লে আয়নের পরিমাণ কমবে, তাহলে পরিবাহিতাটা কমে যাবে। তার জন্য আমাদের এর ব্যাখ্যাটা কিভাবে করব সেটা দেখা যায়। মোলার পরিবাহিতা বা যে কোনো পরিবাহিতা আমরা শুধু আয়নের উপর নির্ভর করি না। আমরা তার জন্য ব্যাখ্যা করার জন্য আমরা নিই যে কোনো পরিবাহিতা নির্ভর করে উপস্থিত মৌল বা পরমাণু সংখ্যার উপরে বা অনুসংখ্যার উপরে। গাঢ়ত্ব বেশি হয় মানে অনুসংখ্যা বেশি, অনুসংখ্যা বেশি মানে তার আঘাতের পরিমাণটা বেশি, আঘাতের পরিমাণ বেশি মানে রোধ বেশি, রোধ বেশি মানে পরিবাহিতা কম। তাহলে গাঢ়ত্ব বাড়লে পরিবাহিতা কমে যাবে। এখানে দেখছি গাঢ়ত্ব কমলে পরিবাহিতা বেড়ে যাবে, দুটো পরস্পর রেসিপ্রোকাল আছে। এইভাবে ব্যাখ্যা করতে হয়। এবং এইখান থেকে আয়ন সম্পর্কিত একটা নতুন পরিবাহিতা আনা হলো, যাকে বলা হচ্ছে মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। অসীম লঘুতায় তার মোলার পরিবাহিতা। কেন ধরা হচ্ছে এটা? তার কারণ আমরা জানি যে কোনো পদার্থ আর্হেনিয়াসের তত্ত্ব অনুযায়ী অসীম লঘুতায় তার মধ্যে আয়নের পরিমাণ হয় সব থেকে বেশি, মানে সম্পূর্ণ আয়নিত অবস্থায় থাকে। তাহলে যদি অসীম লঘুতায় কারো তুল্যাঙ্ক পরিবাহিতা বা মোলার পরিবাহিতা বের করতে যায়, তাহলে যত পরিমাণ আয়ন উৎপন্ন হওয়ার কথা সমস্ত আয়ন উৎপন্ন হয়ে থাকে, এবং সেই মোলার পরিবাহিতাটা তার কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে। এই জন্য অসীম লঘুতায় মোলার পরিবাহিতাটা ধরা হয়, কারণ অসীম লঘুতায় মোলার পরিবাহিতা সবসময় ধ্রুবক, সবটুকু আয়নিত হয়েছে। কিন্তু যে কোনো গাঢ়ত্ব সবটুকু আয়নিত হয় না। তাই এখান থেকে আমরা একটা সূত্র পাই যে কোনো একটি তড়িৎ বিশ্লেষ্যের আয়নীভবন মাত্রা, ডিগ্রি অফ আয়নাইজেশন, ইকুয়াল টু তার যে কোনো গাঢ়ত্বে পরিবাহিতা ডিভাইডেড বাই অসীম লঘুতায় তার পরিবাহিতা, মোলার পরিবাহিতা। তাহলে যে কোনো গাঢ়ত্বে মোলার পরিবাহিতা বা যে গাঢ়ত্বে তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন বের করতে হচ্ছে, ডিভাইডেড বাই অসীম লঘুতায় তার মোলার পরিবাহিতা। দুটো
ডিভাইড করলে আমরা পেয়ে যাব তার ডিগ্রি অফ ডিসোসিয়েশন বা বিয়োজনের মাত্রা কত। এটা একটা অসীম লঘুতায় মোলার পরিবাহিতার ইম্পর্টেন্স। এবং এই সংক্রান্ত আমরা একটা সূত্র পড়ে নেব, এটা হচ্ছে কোলরাসের সূত্র। কোলরাউস বলে, এটা অ্যাকচুয়ালি কোলরাস ল বা কোলরাসের সূত্র। কোলরাসের সূত্রটা কি? কোলরাসের সূত্র অনুযায়ী বলছে যে কোনো একটা যৌগ বা তড়িৎ বিশ্লেষ্য, সেই তড়িৎ বিশ্লেষ্যের মোলার পরিবাহিতা অসীম লঘুতায়, সাপোজ AgCl, তার আয়নগুলির মোলার পরিবাহিতার যোগফলের সমান। অর্থাৎ আয়নগুলির মোলার পরিবাহিতা পৃথকভাবে আলাদা আলাদা হবে, কিন্তু অণুটার পরিবাহিতা অসীম লঘুতায় আয়নগুলোর মোলার পরিবাহিতার যোগফলের সমান। তাহলে কি বলতে পারি কোলরাসের ল, যে অসীম লঘুতায় কোনো একটি যৌগের মোলার পরিবাহিতা তার থেকে উৎপন্ন আয়নগুলির মোলার পরিবাহিতার যোগফলের সমান। এটা হচ্ছে কোলরাসের সূত্র। এটাকে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে কিছু অঙ্কে আমরা এমন কিছু পদার্থের মোলার পরিবাহিতা বের করতে পারবো যে পদার্থগুলো সহজে আয়নিত হয় না, বা যে পদার্থগুলো ওয়াটার ইনসলুবল, তাদের পরিবাহিত আমরা কোলরাসের ল থেকে বের করতে পারি। একটা এক্সাম্পল নেওয়া যাক। যেমন এখানে যেটা লেখা আছে AgCl, সিলভার ক্লোরাইড কিন্তু জলে স্পেয়ারিংলি সলভেবল, অর্থাৎ দ্রবীভূত হয় না বললেই চলে। যদি দ্রবীভূত না হয় তাহলে সিলভার ক্লোরাইড সহজে আয়নিত হবে না। তাহলে সিলভার ক্লোরাইডের পরিবাহিতা কীরকম হবে যদি জানতে হয়, কারণ সিলভার ক্লোরাইডকে আমরা তড়িৎ বিশ্লেষ্য করলে সেখান থেকে সিলভার ডিপোজিশন পাই। তাহলে সিলভার ক্লোরাইডের পরিবাহিতা বের করবো কী করে, কারণ সেটা জলে দ্রবীভূত হচ্ছে না। তার জন্য আমরা কী করবো? তার জন্য আমরা প্রথমে সিলভার নাইট্রেট নিলাম, কারণ সিলভার নাইট্রেট জলে দ্রাব্য। HNO3 আলাদা করে নিলাম, নাইট্রিক অ্যাসিড, এবং HNO3 নিলাম এবং HCl নিলাম। এই তিনটে যৌগ আলাদা করে নিলাম, যে তিনটে যৌগ জলে দ্রাব্য। এবার তিনটের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা বের করা হলো। তিনটের মোলার পরিবাহিতা আলাদা করে বের করা হলো। λ0 AgNO3, λ0 HNO3, λ0 HCl। এবার এই তিনটে মোলার পরিবাহিতাটাকে যোগ বিয়োগ করে আমরা AgCl এর মোলার পরিবাহিতা বের করতে ফেলতে পারবো। কি করে? যদি সিলভার নাইট্রেটের মোলার পরিবাহিতার সঙ্গে HNO3 মোলার পরিবাহিতাটাকে বিয়োগ করি, যোগ করে দিলাম, প্রথমে বিয়োগ করবো না, যোগ করে দিলাম, তাহলে কি পাচ্ছি? এই দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি মোলার পরিবাহিতা বা মোলার কন্ডাক্টেন্স অফ Ag প্লাস মোলার কন্ডাক্টেন্স অফ NO3 মাইনাস প্লাস মোলার কন্ডাক্টেন্স অফ H প্লাস মোলার কন্ডাক্টেন্স অফ NO3 মাইনাস। পেয়ে গেলাম, আয়নগুলো যোগ করতে পারছি। যদি এখানে আয়নগুলো যোগ করতে চাই আর আমার দরকার AgCl, তাহলে এই অবস্থায় যদি আমরা এগুলোকে যোগ করে দিই তাহলে চারটে আয়নের যোগফল পাচ্ছি। আয়নগুলোর মোলার পরিবাহিতাকে আলাদা করে আমরা যোগ করে মানে বের করে নিতে পারছি। তাহলে যদি বিয়োগ করি তাহলে কী হবে? একই রকমভাবে Ag প্লাস NO3 মাইনাস, যদি HNO3টা বিয়োগ করতাম তাহলে আসতো -H প্লাস, এখানে আসতো -NO3 মাইনাস। মানে যোগের ক্ষেত্রে যেরকম সাধারণ যোগ হবে, তাহলে বিয়োগের ক্ষেত্রে সাধারণভাবে বিয়োগই হবে। দুটো মাইনাস পেয়ে গেলাম। এইবার যদি এই সম্পূর্ণ বিষয়টার সঙ্গে HClটা যোগ করে দিই তাহলে এর সঙ্গে আবার আসবে প্লাস λ0 অফ H প্লাস λ0 অফ Cl মাইনাস, চলে আসছে। তাহলে দেখতে হচ্ছে আমরা এখান থেকে NO3 আর H কেটে গিয়ে পড়ে থাকছে Ag প্লাস আর Cl মাইনাস, দুটোকে যোগ করলে পাচ্ছি λ0 অফ AgCl। অর্থাৎ যদি আমরা এইভাবে তিনটে মৌলের অসীম লঘুতায় মোলার পরিবাহিতা জানতে পারি তাহলে এদের যোগ বিয়োগ করে একটা তৃতীয় কোনো যৌগের মোলার পরিবাহিতা জানতে পারবো। তো এইভাবে আমরা কোলরাসের সূত্র থেকে জলে অদ্রাব্য এরম পদার্থের মোলার পরিবাহিতা বের করতে পারি। এটা হচ্ছে এই চ্যাপ্টারের পরিবাহিতা সম্পর্কিত যাবতীয় জিনিস। এইটুকুই আমাদের আছে। ভালো করে দেখতে হবে পরিবাহিতাগুলোকে, এবং এখান থেকে ছোটো ছোটো যে অঙ্কগুলো আসে কোলরাস সম্পর্কিত কিছু অঙ্ক দেয়, খুব সহজ অঙ্ক, সেগুলো সূত্র প্রয়োগ করে করলেই হবে। সো অল অ্যাবাউট conductance.